বন্ধুরা, আন্তর্জাতিক বাণিজ্যের কথা উঠলে আমরা একটা জিনিসই ভাবি, কোন দেশ কত টাকার পণ্য রপ্তানি করলো, কি কি জিনিস বিদেশে পাঠানো হলো। কিন্তু এমন একটা জিনিস আছে যার কথা আমরা প্রায় বলিই না, অথচ সেটাকে বাদ দিলে আন্তর্জাতিক বাণিজ্য প্রায় কার্যত থেমে যেতে পারে। জিনিসটা কি? সেটা হচ্ছে শিপিং কন্টেনার। পৃথিবীর প্রায় 90% আন্তর্জাতিক বাণিজ্য সমুদ্রপথে হয়ে থাকে, আর তার প্রায় 60%-এরও বেশি পরিবহন করা হয় শিপিং কন্টেনারের মাধ্যমে। অর্থাৎ বিশ্বের অর্থনীতির একটা বিশাল অংশ নির্ভর করে এই সাধারণ দেখতে স্টিলের বাক্সগুলোর ওপর। সমুদ্রপথে চলা বিশাল কার্গো জাহাজের ওপর সারি সারি যে স্টিলের বাক্সগুলো দেখা যায়, সেগুলোই শিপিং কন্টেনার। দেখতে সাধারণ মনে হলেও আধুনিক বিশ্বে প্রায় পুরো বাণিজ্য ব্যবস্থাই এই বাক্সগুলোর ওপরেই নির্ভর করছে। আর এখানেই আসে সবথেকে অবাক করা তথ্য। পৃথিবীতে ব্যবহৃত শিপিং কন্টেনারের মধ্যে প্রায় 90-95% তৈরি করে একটাই দেশ, চায়না। অর্থাৎ বিশ্বের প্রায় প্রতিটি দেশের আমদানি রপ্তানি কোনো না কোনোভাবে চীনের তৈরি কন্টেনারের ওপরেই নির্ভর করছে। কোভিডের সময় বিশ্ব বুঝতে পেরেছিল একটা দেশের ওপর নির্ভর করাটা কতটা বিপজ্জনক বা ঝুঁকিপূর্ণ হতে পারে। তখন কন্টেনারের তীব্র সংকট দেখা যায়। অনেক রুটেই কন্টেনারের ভাড়া 4 থেকে 6 গুণ পর্যন্ত বেড়ে যায়, আর বহু দেশের আমদানি রপ্তানি ব্যবস্থা বড় ধাক্কা খায়। এরপর অনেক দেশ বিকল্প খুঁজতে শুরু করে, আর এবার ভারত সেই পথে একটা বড় পদক্ষেপ নিয়েছে। প্রথমবারের মতো ভারতের মধ্যেই তৈরি হচ্ছে এক্সপোর্ট শিপিং কন্টেনার। কিন্তু প্রশ্ন হলো, এটা কি শুধুই একটা স্টিলের বাক্স তৈরির কারখানা, নাকি এর পেছনেই আরও বড় কোনো অর্থনৈতিক এবং কৌশলগত গুরুত্ব রয়েছে? আজকের ভিডিওতে আমরা এটাই জানবো। তবে তার আগে বুঝে নেওয়া দরকার কন্টেনার শিপ আসলে কি। সহজ করে বললে, এটা একটা নির্দিষ্ট মাপের স্টিলের তৈরি একটি বাক্স, যার মাধ্যমে এক দেশ থেকে অন্য দেশে পণ্যকে পাঠানো হয়। পৃথিবীর প্রায় সব দেশ এই কন্টেনারকে এক স্ট্যান্ডার্ড সাইজের মধ্যেই তৈরি করে। কেন? কারণ এই মাপ এক হওয়ার কারণে একটি কন্টেনারকে জাহাজ থেকে সরাসরি ট্রাকে, আবার ট্রাক থেকে সেটাকে ট্রেনে তোলা যায়। মালপত্র একবার খুলে আবার সেটাকে ভরতে লাগে না। এতে সময়ও বাঁচে আর খরচও কমে। এই ছোট্ট ব্যবস্থাটা আন্তর্জাতিক বাণিজ্যে একটা বিপ্লব এনে দিয়েছে। আজকে আপনার মোবাইল ফোন, ল্যাপটপ, টিভি, জামাকাপড় কিংবা গাড়ির যন্ত্রাংশ প্রায় সব কিছুই জীবনে কোনো না কোনো সময় এই শিপিং কন্টেনারের ভেতর দিয়েই এক দেশ থেকে আরেক দেশে এসেছে। বর্তমানে বিশ্বের প্রায় 90% পণ্য সমুদ্রপথে পরিবহন করা হয়, আর সেই ব্যবসার সবথেকে গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে শিপিং কন্টেনার। সবসময় কিন্তু এমনটা ছিল না। কন্টেনার ব্যবস্থা চালু হওয়ার আগে প্রত্যেকটা পণ্য আলাদা আলাদা করে জাহাজে তোলা এবং নামানো হতো। ফলে কাজ করতে অনেক সময় লাগতো, শ্রমিকও লাগতো প্রচুর, আর জাহাজ খালি করতেও তখন কয়েক দিন অথবা কয়েক সপ্তাহ লেগে যেত। আর এর সঙ্গে ছিল চুরি, ভাঙচুর এবং পণ্য নষ্ট হওয়ার ঝুঁকি। কিন্তু কন্টেনার আসার পর এই পুরো ব্যবস্থাটাই বদলে গেল। কন্টেনার থেকে লোডিং এবং আনলোডিং অনেকটা দ্রুত হয়ে গেল, পরিবহন খরচ কমলো, পণ্য আরও নিরাপদ থাকলো, আর বন্দরে জাহাজকে আর অধিক সময় পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে না। তাই অনেক অর্থনীতিবিদ কন্টেনারাইজেশনকে আধুনিক বিশ্বে বাণিজ্যের সবথেকে বড় বিপ্লবগুলোর মধ্যে একটি বলে মনে করেন। এখন প্রশ্ন হলো, এত গুরুত্বপূর্ণ এই বাজারে চীন কিভাবে প্রায় একচেটিয়া আধিপত্য গড়ে তুলল? এর পেছনে একাধিক বড় কারণ রয়েছে। প্রথমত, বিশাল উৎপাদন ক্ষমতা। চীন এত বেশি কন্টেনার তৈরি করতে পারে যে প্রতি কন্টেনারে উৎপাদন ক্ষমতা অনেক কমে যায়। দ্বিতীয়ত, সরকারি সহযোগিতা, সাবসিডিয়ারি, ট্যাক্স রিবেট, সহজ ঋণ এবং শিল্পের জন্য জমি, সব মিলিয়ে নতুন কারখানা গড়ে তোলার জন্য সেখানে একটা তুলনামূলক একটি সহজ পদ্ধতি রয়েছে। তৃতীয় কারণ হচ্ছে কাঁচামাল। কন্টেনার তৈরির জন্য ওয়েদার রেজিস্ট্যান্ট স্টিল বা কটন স্টিলের প্রায় সব যন্ত্রাংশই চীনেই তৈরি হয়। ফলে উৎপাদনের সময় ও খরচ দুই কম লাগে। এর সঙ্গে রয়েছে বিশ্বের অন্যতম এক্সপোর্ট মার্কেট হওয়ার সুবিধা। নিজেদের দেশেরই বিপুল রপ্তানির জন্য চীনে প্রচুর কন্টেনারের দরকার হয়। এই সব কারণ মিলিয়ে আজকে বিশ্বে প্রায় 95% শিপিং কন্টেনার চীনেই তৈরি হয়। এখন প্রশ্ন, ভারত এতদিন কেন পিছিয়ে ছিল? সবথেকে বড় কারণ ছিল উৎপাদন খরচ। একসময় ভারতের প্রয়োজনীয় শিপিং কন্টেনারের 90%ই বিদেশ থেকে আসতো, মূলত চীন থেকে আসতো।
কারণ যেখানে চীনের একটি কন্টেনার তৈরি করতে প্রায় 2500 থেকে $3500 মতো খরচ হতো, সেখানে ভারতে সেটা ছিল $3500 থেকে $4800। এত বড় ব্যবধানের কারণে ভারতীয় কোম্পানিগুলোর বিদেশের বাজারের সাথে প্রতিযোগিতা করাটা কার্যত কঠিন হয়ে পড়েছিল। শুধু খরচ নয়, আরেকটি বড় সমস্যা ছিল সাপ্লাই চেন। কন্টেনার তৈরির জন্য প্রয়োজনীয় কটন স্টিল, কটন কাস্টিং, লুকিং গিয়ার সহ অনেক গুরুত্বপূর্ণ যন্ত্রাংশই বিদেশ থেকে আনতে হতো। ফলে উৎপাদন খরচ ও সময় দুই বেড়ে যেত। তাই এই খাতে বড় বেশি বিনিয়োগ আসেনি। তারপরই এলো কোভিড। তখনই ভারতের এই দুর্বলতাটা স্পষ্ট হয়ে যায়। কন্টেনারের তীব্র সংকট তৈরি হয়, আর অনেক রুটেই 40 ফুট কন্টেনারের ভাড়া 5 থেকে 6 গুণ পর্যন্ত বেড়ে যায়। ফলে অনেক ভারতীয় রপ্তানিকারকরা তাদের পণ্য প্রস্তুত রাখা সত্ত্বেও বিদেশে পাঠাতে পারেনি। এই অভিজ্ঞতার পর ভারত বুঝতে পারে শুধু বিদেশের ওপর নির্ভর করলেই চলবে না। তাই ভারত চায় নিজের দেশে দেশীয় প্রযুক্তিতে নিজের কারখানায় শিপিং কন্টেনার তৈরি করতে। কিন্তু প্রশ্ন হলো, ভারত কি এই কন্টেনার তৈরির জন্য একটা নতুন করে কারখানা তৈরি করছে? আসল বিষয়টা ঠিক তা নয়। ভারতের বেসরকারি সংস্থা DCM শ্রীরাম গ্রুপ প্রথমবারের মতো এক্সপোর্ট শিপিং কন্টেনার তৈরি করছে। আর এই কন্টেনারের প্রথম চালান উদ্বোধন করা হয়েছে মার্কস কনকর আইল্যান্ড কন্টেনার ডিপো থেকে। তবে এটাকে শুধুই একটা কন্টেনার তৈরির ঘটনা বললেই ভুল হবে, কারণ সরকারের লক্ষ্য শুধু কন্টেনার তৈরি করাই নয়, বরং গোটা দেশে একটা শক্তিশালী কন্টেনার ম্যানুফ্যাকচারিং ইকোসিস্টেম গড়ে তোলা। তাই সেই লক্ষ্যেই চালু করা হয়েছে 10,000 কোটি টাকার কন্টেনার ম্যানুফ্যাকচারিং স্কিম। আগামী কয়েক বছরের মধ্যে দেশের উৎপাদন ক্ষমতাকে প্রায় 10 গুণ বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। অর্থাৎ ভারতের লক্ষ্য শুধুমাত্র নিজের চাহিদা মেটানো নয়, ভবিষ্যতে যাতে বিশ্বের অন্যান্য দেশেও ভারতের তৈরি শিপিং কন্টেনার রপ্তানি করা যায়, সেই ভিত্তিটা এখন তৈরি করা। বিশ্বের অন্যতম বড় শিপিং কোম্পানি মার্কস প্রথমবারের মতো ভারতের তৈরি EXIM শিপিং কন্টেনার গ্রহণ করছে। শুধু তাই নয়, প্রথম চালান হওয়ার পরপরই তারা আরও 1000টি কন্টেনারের অর্ডার দিয়েছে। অর্থাৎ বিষয়টা শুধুই একটা বাণিজ্যিক চুক্তি নয়, বিশ্বের অন্যতম শিপিং কোম্পানি যখন ভারতের তৈরি কন্টেনারের ব্যবহারের সিদ্ধান্ত নিচ্ছেই, তখন সেটাই আন্তর্জাতিক বাজারে ভারতীয় উৎপাদনের প্রতি বাড়তে থাকা আস্থার একটা বড় প্রমাণ দেয়। তবে বাস্তবটা হলো, ভারত এখনই এই যাত্রা শুরু করছে না। এখন দেখার বিষয় হচ্ছে ভারতের এই সুবিধা বা অ্যাডভান্টেজটা ভারত কতটা দ্রুত এবং সঠিকভাবে কাজে লাগাতে পারে। আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অল করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।